চুপচাপ ফুলে ছাপ, কিন্তু কোন ফুলে? দেখুন, বাংলায় সব কিছুর মতো এই স্লোগানেরও অনেক পিতা রয়েছে। 2011-তে এই স্লোগানটা বেশ খাপে খাপ বসে গিয়েছিল, কারণ তখন চুপচাপ ফুলে ছাপ বলতে একমাত্র তৃণমূল কংগ্রেসই ছিল, একমাত্র ঘাসফুলি ছিল। তাই ওদিকে কাস্তে হাতুড়ির উল্টো দিকে এবার এখানে ফুলে ছাপ দাও, সেই বিষয়টা সামনে এভাবে উঠে এসেছিল। কিন্তু এবারে কোন ফুলে ছাপ পড়বে সেই নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। প্রথম দফায় আমরা যেটা দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে ভোট পড়েছে, এবং এবার দ্বিতীয় দফাতেও দেখা যাচ্ছে ব্যাপক হারে ভোট হয়েছে। প্রচুর মানুষজন বেরিয়ে এসে ভোট দিয়েছেন, 90%-এর ওপর মানুষজন ভোট দিয়েছেন। এবার এই যে এত প্রচুর পরিমাণে ভোটের হার দেখতে পাওয়া যাচ্ছে, এবার এটাকে এসআইআর পরবর্তী মানুষের আতঙ্ক, যে এবারে ভোট দিতে না পারলে আমাদের নাম বাদ হয়ে যাবে, আমাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, আমাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, এই আতঙ্কের একটা বহিঃপ্রকাশ হিসেবে সামনে রাখা হলেও কিছু বোদ্ধা এটাকে মানতে নারাজ। তাদের বক্তব্য হচ্ছে এত বেশি পরিমাণে ভোট পড়েছে মানেই হলো পরিবর্তন হবে, পরিবর্তন হবে বলেই এত বেশি পরিমাণে ভোট পড়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে প্রথম দফার নির্বাচনের পর উত্তরবঙ্গে কে কটা আসন পেল সেই নিয়ে যে চর্চা, যে আস্ফালন, সেটা 4 দিনেই বাসি হয়ে গেছে, কারণ দ্বিতীয় দফার ভোটটা হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট 142টা আসনে। এর মধ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে হলে অন্তত 50টা আসন এই দ্বিতীয় দফা থেকে বের করতেই হবে বিজেপিকে। যে সংখ্যা, এমন একটা সংখ্যা যেটা কিন্তু বিজেপি এর আগে পৌঁছাতে পারেনি, এবং যে সংখ্যার ধারে কাছেও বিজেপি এর আগের বার পৌঁছাতে পারেনি। আর তৃণমূল কংগ্রেসের জন্য বিষয়টা হচ্ছে, দ্বিতীয় দফায় যে আসনগুলোয় ভোট রয়েছে দক্ষিণবঙ্গ, সেখানে তৃণমূলের একটা মৌরসী পাট্টা অবশ্যই আছে, কিন্তু এই এতগুলো বছরে তাদের পায়ের তলা থেকে অনেক জমি খসেছে। আরজিকর হয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজ হয়েছে, ওদিকে চাকরি চুরি হয়েছে, চাকরি বাতিল হয়েছে। যে সমস্ত কেন্দ্রে ভোট ছিল সেই প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, আন্দোলন সবটাই দেখেছে। ইঁদুর যদি মাটি খেতে শুরু করে তাহলে একটা প্রাসাদও কিন্তু ধূপ করে পড়ে যেতে পারে, কিন্তু সেসব একটু পরে। প্রথম দফার ভোটটা হয়ে যাওয়ার পর, মোটের ওপর শান্তিপূর্ণ ভোট দেখার পর অনেকেই কান্নাকাটি করছিলেন যে কোথায় গেল বাংলার সেই পুরনো ঝাঁঝ, আহা কোথায় গেল সেই পুরনো স্বাদ। একটু মারপিট না দেখতে পারলে মনটা কি মানে আমাদের? একটু মারপিট না দেখলে এই বাংলায় ভোট হয়েছে মানতে ইচ্ছে করে না গো প্রিয়া। তো সেই পরিস্থিতি তৈরি হবার পর তাই দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গকে একেবারে উঠে বসে এটা দেখাতেই হলো যে বাংলা আছে একদম বাংলাতেই। বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল যে দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেস একেবারে হাইটেক ভোট চুরি করার পরিকল্পনা করছে। ভোট চুরি, কিন্তু সেটা হাইটেক চুরি। কিরকম? ফলতার বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীরের নেতৃত্বে কিন্তু বড়সড় একটা পরিকল্পনা চলছে ভোট চুরি করার। কিরকম হাইটেক পরিকল্পনাটা? কিরকম না, তৃণমূল কংগ্রেস কালো চশমা কিনছে প্রচুর পরিমাণে। চোখে ছানি অপারেশনের পরে যেরকম কালো চশমা পরানো হয় সেই রকম কালো চশমা কিনছে। সেই চশমা ভোটারদের পরিয়ে তাদের অন্ধ সাজানো হবে, এবং তার সঙ্গে পরিবারের লোক সাজিয়ে তৃণমূল কংগ্রেসের একজন করে কর্মীকে পাঠানো হবে। তাকে ওই ব্যক্তির নাতি বা ছেলে বা এরকম কিছু একটা সাজিয়ে ওই ব্যক্তির সঙ্গে ভোট দিতে পাঠানো হবে। এবার বিষয়টা হচ্ছে, যারা যারা চিহ্নিত যে এরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, তাদেরকে এই কালো চশমা পরিয়ে বুথের ভেতরে পাঠানো হবে, এবং সঙ্গে একজন করে তৃণমূল কংগ্রেসের কর্মীকে পরিবারের লোক সাজিয়ে ভেতরে পাঠানো হবে, যাতে কানের কাছে সে মন্ত্র দিতে দিতে যায় এবং একেবারে ইভিএমে গিয়ে তৃণমূলের বোতামটাই যেন সে টেপে, জোর করে তাকে দিয়ে বোতামটা টেপানো হবে, এবং সেটা নিশ্চিত করার জন্যই একজন করে তৃণমূলের কর্মীকে তার সঙ্গে পাঠানো হবে। ইভিএম মেশিনটা এমন করে রাখা হবে যাতে জানলার বাইরে থেকে সবটা দেখা যায়, আর সিসি ক্যামেরার মুখটাও ঘুরিয়ে রাখা হবে। আর এই প্ল্যানের জন্য তৃণমূল কংগ্রেস প্রায় 25 থেকে 30 হাজার কালো চশমা কিনছে। বিজেপির প্রার্থীর বক্তব্য ছিল যে এই ব্যাপারটা যেন নির্বাচন কমিশন খুব মন দিয়ে দেখে এবং এই নিয়ে যেন পদক্ষেপ গ্রহণ করে এরকম কোনো ঘটনা সামনে এলে। এবার এসব অত্যন্ত রোমাঞ্চকর বিষয়, এসব সামনে এলে তখন তো একটা প্যালপিটেশন বেড়ে যাওয়ার জায়গা রয়েছে অনেকেরই। কিন্তু ভোটের দিন যেটা দেখতে পাওয়া গেল তাতে মনে হলো বাজেটটা কমে গেছে। কালো চশমার বদলে দেখতে পাওয়া গেল কালো টেপ। ফলতায় একাধিক বুথ থেকে এই অভিযোগ উঠে এসেছে যে ইভিএম এর ওপরে দেখতে পাওয়া যাচ্ছে, মেশিনটার উপরে কালো সেলোটেপ লাগানো রয়েছে। বিশেষ করে বিজেপিকে ভোট দেওয়ার যে জায়গাটা, বিজেপিকে ভোট দেওয়ার যে বোতাম, তার উপরে কালি লাগানো রয়েছে বা কালো রঙের সেলোটেপ লাগানো রয়েছে। এবং যে সমস্ত বুথ থেকে এই অভিযোগ এসেছে সেখানে সম্ভবত রিপোল বা পুনর্নির্বাচনও হতে পারে, কারণ আমাদের
পশ্চিমবঙ্গের যিনি সিইও চিফ ইলেকটোরাল অফিসার রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি বলেছেন যে সমস্ত বুথে দেখতে পাওয়া যাচ্ছে যন্ত্রের ওপরে কালো সেলোটেপ বিজেপির বোতামের ওপর লাগানো রয়েছে বা যন্ত্রের ওপর যে কোনো জায়গায় এইভাবে সাদা বা কালো সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত বুথে রিপোল হবে। অভিযোগ প্রমাণিত হলেই রিপোল হবে, রিপোর্ট তৈরি হচ্ছে। তারই সঙ্গে গোটা বিধানসভা কেন্দ্রেও কিন্তু রিপোল বা পুনর্নির্বাচন হতে পারে। কেন এই কথা বলছি? কারণ মনোজ আগরওয়াল বলছেন যে কোনো বুথে যেখানেই দেখা যাবে ইভিএম মেশিনের যন্ত্রে কোনো রকম কোনো গন্ডগোল করা হয়েছে, কোনো কালি, কোনো সেলোটেপ রয়েছে, সেখানে তো রিপোল হবেই। তারই সঙ্গে যদি কোথাও দেখা যায় যে একটা বিধানসভার অন্তর্গত অনেকগুলো বুথ এইরকম বেরিয়ে আসছে যেখানে এইরকম কারচুপি হওয়ার কারণে পুনর্নির্বাচন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে গোটা বিধানসভাতেই কিন্তু পুনর্নির্বাচন হতে পারে। ফলত ফলটায় কি হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে নির্বাচন কমিশনের দিকে, যে নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা করে কি না। অন্যদিকে শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা, ভবানীপুরের প্রার্থী, তিনি আবার তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরি করার পরিকল্পনার যে অভিযোগ করেন সেটাও কিন্তু হাইটেক, সেটাও ইউনিক। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে তৃণমূলের তরফ থেকে প্রচুর পরিমাণে নকল আঙুল কেনা হয়েছে, নকল আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করবে। সেটা কিরকম ব্যাপারটা, কিভাবে হবে, কি করে ভোট চুরি করার পরিকল্পনা করছে তৃণমূল? শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি একটা দুটো নয় 750 নকল আঙুল কিনেছেন। শুভেন্দু অধিকারী সেই নকল আঙুলের একটা ছবিও দেখান এবং দেখিয়ে বলেন যে এই রকম 750 নকল আঙুল কেনা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের কর্মীরা এই নকল আঙুল পরে বুথের ভেতরে যাবেন এবং সেই আঙুলের ছাপ দিয়ে তারপর তারা ভোট দিয়ে আসবেন, আর তারপর ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে নকল আঙুল তারা খুলে ফেলে দেবেন। এইভাবে তৃণমূলের তরফ থেকে কিন্তু ভোট চুরি করার পরিকল্পনা করা হয়েছে। এরপর শুভেন্দু অধিকারী বলেন, নিকৃষ্ট মানের চুরি, এসব আমি ধরে ফেলেছি, এসব করতে পারবে না, পরিকল্পনা সফল হবে না, ধরা পড়ে গেছে, আর এসব হবে না। এবার দেখুন, ইন্টারনেট বা অনলাইনে দেখলে যা দেখা যাচ্ছে, ইন্টারনেট যা বলছে, কালো চশমার তুলনায় নকল আঙুল কিন্তু কম দামি, সস্তা। কিন্তু যাই হোক, শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন যে এটা তো ধরা পড়ে গেছে, তাই এটা হয়নি। এটা তো হয়নি, কিন্তু যেটা হয়েছে, যেটা দেখতে পাওয়া গেল ভবানীপুরে, সেটা হচ্ছে দ্বিতীয় দফার ভোটের দিন শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিভিন্ন জায়গায় যেরকম যাচ্ছিলেন, ঘুরছিলেন, সেরকমই একটা জায়গায় গিয়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন এবং তাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা। বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারী ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে ডেকে পাঠান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তারপর শুভেন্দু অধিকারী বলেন, বহিরাগতদের এখানে নিয়ে আসা হচ্ছে, ভবানীপুরের তৃণমূল কংগ্রেস বহিরাগতদের ঢোকাচ্ছে। আর তারপর সেই রকমই কিছু বহিরাগতকে শুভেন্দু অধিকারী চিহ্নিত করেন, আর তাদের ধরতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে দেখা যায় শুভেন্দু অধিকারীও তাদের পেছনে দৌড়াচ্ছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারী আসলে ওই জায়গায় গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, সেই কারণেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। ভোটের দিন বলে কথা, একটু টকিং, একটু ওয়াকিং, একটু রানিং, একটু চিল্লাউইং, এইসব না হলে মনও মানে না গো, মনও মানে না। তবে ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও খুব নিশ্চিন্তে বসে রয়েছেন ভোটের দিন, এমনটাও কিন্তু খুব একটা ঠাহর হলো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনিও কিন্তু একেবারে সকাল থেকে বনবন করে ঘুরছেন, চরকি পাক খাচ্ছেন, একেবারে ভবানীপুরে বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন। এবার দেখুন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে যাচ্ছেন, নন্দীগ্রামে যখন আগেরবার তিনি দাঁড়িয়েছিলেন সেখানেও দেখা গিয়েছিল হুইল চেয়ারে করে তিনি বিভিন্ন জায়গায় বুথে বুথে পৌঁছে যাচ্ছেন। এবার ভবানীপুরেও কিন্তু একেবারে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরছেন। বাড়িতে বসে শান্তিতে ফোনে খোঁজ খবর যে নেবেন সেই রকম পরিস্থিতি নেই, তিনি একেবারে রাস্তায় নেমে এসে কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন এবং চারিদিকের পরিস্থিতির উপর নজর রাখছেন। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গতকাল রাত থেকে আমাদের ওপর অত্যাচার করতে শুরু করেছে, তৃণমূলের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। আমি আর অভিষেক কাল সারা রাত জেগেছিলাম, পরিস্থিতির ওপর এইভাবে আমাদের নজর রাখতে হয়েছে। বিনিদ্র রজনী কাটাচ্ছেন তৃণমূল জননী। ভাবা যায়, ভাবা যায় 2026 কি সব যে দেখাচ্ছ তুমি। এবার কেন্দ্রীয় বাহিনী কোথায় কাকে ভালোবাসা দেখিয়েছে, অনুরাগের ছোঁয়া দিয়েছে, সে সমস্ত কথায় আমি যাচ্ছি না, কারণ সেই নিয়ে কথা বলতে গেলে একেবারে রাত ভোর হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে এসেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে লাড্ডু কাটেগা তো সবমে বাটেগা, এরকম একটা কথা তো আছেই, সেই রকমই পরিস্থিতি। এবং শুধুমাত্র রাজনৈতিক দলের সবার ওপরে যে এই আক্রমণ নেমে এসেছে বা কেন্দ্রীয় বাহিনীর লাঠি নেমে এসেছে তা নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ বা ভোটারদের মারধর করার অভিযোগও প্রচুর জায়গা থেকে উঠে এসেছে। কোথাও বৃদ্ধাকে, কোথাও
কোথাও যুবককে, কোথাও শিশুকে মারা হয়েছে, এরকম প্রচুর অভিযোগ উঠে এসেছে। যাই হোক, এরপরে যে বিষয়টায় আসবো, আপনারা জানেন যে দ্বিতীয় দফার এই যে ভোট 142টা কেন্দ্রে ভোট ছিল, তার মধ্যে দ্বিতীয় দফাতেই ভোট ছিল পানিহাটিতে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু এবারে অন্যতম গুরুত্বপূর্ণ ভোট সেখানে, বা অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই, কারণ এখানে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন অভয়ার মা রত্না দেবনাথ। তো দেখুন, আমি নির্বাচনী রাজনীতির আলোচনায় একজন মায়ের হৃদয়ের ক্ষত, তার সন্তানকে হারানোর যে হৃদয়ের ক্ষত, তার মূল্যায়ন করার বা তুলনা করার একেবারেই পক্ষপাতী নই, এবং সেটা আমি কখনোই করিনি, আমি সেটা করতে নারাজ। তবে এখানে দুটো অপ্রীতিকর বিষয় ঘটেছে, সেই কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অপ্রীতিকর সেই বিষয় দুটোই আসি। প্রথম বিষয়, যেটা ভোটের আগে হয়েছে, জানা যাচ্ছে যে প্রচারের একেবারে শেষ লগ্নে পানিহাটিতে যখন নারী নিরাপত্তার প্রশ্ন তুলে ভাষণ দিচ্ছিলেন বা বক্তৃতা করছিলেন অভয়ার মা রত্না দেবনাথ, সেই সময় তার প্ররোচনায় একজন যুবতীকে মারধর করা হয়, তার উপরে আক্রমণ নেমে এসেছে, এরকম অভিযোগ কিন্তু সামনে রাখা হয়েছে। জানা যাচ্ছে প্রচারের একেবারে শেষ দিকে মঞ্চ বেঁধে ভাষণ দিচ্ছিলেন বা বক্তৃতা করছিলেন রত্না দেবনাথ, বিজেপির প্রচার সভা সেখানে চলছিল, এবং সেই সময় ওই মঞ্চের পাশ দিয়ে একটি টোটো যাচ্ছিল, যে টোটোতে বসেছিলেন একজন 21 বছরের যুবতী। জানা যাচ্ছে তিনি এসএফআই এর কর্মী এবং তার বাবা সিপিআইএম এর কর্মী। বাবা এবং মেয়ে ওই টোটোতে ছিলেন, এবং কলতার দাশগুপ্ত, যিনি পানিহাটিতে বাম প্রার্থী, তার প্রচার সেই টোটোতে মাইক লাগিয়ে করতে করতে তারা সেই মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এবং ওই টোটোটা দেখে মঞ্চের ওপর থেকে রত্না দেবনাথ বলে ওঠেন, এই যে টোটোটা এই রাস্তা দিয়ে যাচ্ছে, একে আমি ধিক্কার জানাই, নির্লজ্জ সিপিআইএমকে আমি ধিক্কার জানাই। অভিযোগ, তিনি এই কথাটা বলার পরেই বিজেপির কিছু কর্মী সমর্থকরা ওই জায়গা থেকে টোটোটির ওপরে ঝাঁপিয়ে পড়েন, এবং সেই বাবা মেয়ে দুজনকেই হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, এই অভিযোগ সামনে উঠে আসে। 21 বছরের ওই যুবতী, তিনি অভিযোগ করছেন বিজেপির পুরুষ এবং মহিলা উভয় কর্মীরাই কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়েছেন, বা উভয় সমর্থকরাই তার উপরে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাকে মারধর করেছেন। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে ওই টোটোটা কলতান দাশগুপ্তর প্রচার করতে করতে যাওয়ার সময়, বিজেপির সভার পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপি এবং আরজি কর মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে টিপ্পনি কাটে, সেই টিপ্পনি ভেসে আসে ওই টোটো থেকে। এই অভিযোগটা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কিন্তু তার জন্যই কি মারধর করা হয়েছে, বা এটা কি আদৌ জাস্টিফাইড, এই নিয়ে প্রশ্ন করার জন্য, এই নিয়ে জানার জন্য যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়, তখন অভয়ার বাবা ফোনে সংবাদ মাধ্যমকে জানান যে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ এই মুহূর্তে এজেন্টদের সঙ্গে বৈঠকে ব্যস্ত রয়েছেন, এসব ফালতু কথা, এসব কথায় কান দেবেন না, এসব কথায় পাত্তা দেবেন না। দ্বিতীয় অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে ভোটের দিন, দ্বিতীয় দফার ভোটের দিন, এবং জানা যাচ্ছে পানিহাটিতে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, ভোট ঠিকঠাক হচ্ছে কিনা, পরিস্থিতি ঠিক আছে কিনা, সেই সমস্ত কিছু দেখছিলেন, এবং সেই রকমই পানিহাটির একটি বুথে যাওয়ার সময় রত্না দেবনাথের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রত্না দেবনাথকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রত্না দেবনাথের গাড়ি সেখান থেকে এগোতে ছিল না, এই কথাও সামনে উঠে আসে। তারই সঙ্গে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রত্না দেবনাথের গাড়ি ঘিরে ধরে বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে চোর চোর স্লোগান পর্যন্ত দিতে থাকেন। যদিও রত্না দেবনাথ বিজেপির প্রার্থী, তিনি কিন্তু আত্মবিশ্বাসী, তিনি এখনো বলছেন, ভোটের দিনেও তিনি এই কথাই বলেছেন যে আমরাই জিতছি, এবার বিচার হবেই। কিন্তু প্রত্যেকবার নির্বাচনে এমন কোনো না কোনো ঘটনা অবশ্যই ঘটে, যেটা দেখার পরেই মনে হয় যে এই রকম ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গে ঘটতে পারে, এটা একমাত্র এইখানে আমরা দেখতে পেতে পারি, আমরা একেবারে ধরিবাজের শিকড়ে দাঁড়িয়ে রয়েছি। তো এবারে দ্বিতীয় দফার এই নির্বাচনের দিনেও সেই রকম একটি ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা ঘটেছে হাড়োয়া বিধানসভার 159 নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একজন ব্যক্তি, যার নাম শাবান আলী, তিনি ভোট দিতে এসেছিলেন বুথে, এবং তাকে দেখে, বা তিনি এমনভাবেই এসেছিলেন যাতে বিশেষভাবে সক্ষম হিসেবে তিনি নিজের পরিচয় দিতে পারেন। এবার তাকে দেখে বুথের সাধারণ ভোটার থেকে শুরু করে বুথে যারা ভোট কর্মী ছিলেন তারা সকলেই সহানুভূতি দেখান, এবং তাকে লাইন ভেঙে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এবার শাবান আলী সেইভাবে ভোট দিয়ে বেরিয়ে চলে আসেন, কিন্তু ভোট দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় যে তিনি একেবারে সোজা হয়ে স্বাভাবিক হনহন করে হাঁটতে হাঁটতে চলেছেন। মানে যে ব্যক্তি কিছুক্ষণ আগেও অত্যন্ত কষ্ট করে ধীরে ধীরে হাঁটছিলেন, তিনি একেবারে হনহন করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন। এবার এই চিত্র দেখার পর সংবাদ মাধ্যমের তরফ থেকে যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি করে এখন ঠিক করে হাঁটছেন, আগে তাহলে তিনি কেন ওইভাবে গিয়েছিলেন বুথে, তখন শাবান আলী জানান তার কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই, কিন্তু তিনি ওইভাবে বুথে গিয়েছিলেন যাতে তিনি
বিশেষ সক্ষম হিসেবে নিজের পরিচয় দিতে পারেন এবং যাতে তাকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ তার মনে হয়েছিল তার মহামূল্যবান ভোটটা সবার আগে দিতেই হবে। এই কারণে তিনি এই কাজটি করেছেন। এরপরে আর কি বা বলার থাকে, বলার আর কিছুই নেই। এরপর আবার যা বলবো, যা কথা হবে সেই কথা হবে পরের পর্বে। আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।